আসসালামু আলাইকুম। আমি যেহেতু আমাদের আজকের ক্লাস নাম্বার 4, গতকাল ক্লাস 3 হয়েছে, আজকে হচ্ছে ক্লাস 4। অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছো। আর আজকের যে রিটেন পার্ট, আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, মানে রিটেন পার্টের যে অংশটা নিয়ে, যে পোর্শনটা নিয়ে আলোচনা করব, এই পোর্শনটা খুবই খুব ইম্পর্ট্যান্ট। আমি বলে দিচ্ছি তোমাদের কেন ইম্পর্ট্যান্ট। আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে সেন্টেন্স লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গাটা আমাদের ভুল হয়, একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে যে জায়গাটা আমরা কনফিউশনে পড়ি, আসলে ভুলেছে আমি বলবো এটা হচ্ছে কনফিউজিং বিষয়। মানে কনফিউশনে পড়ে আসলে এটাকে ইন হবে না, এটা অ্যাড হবে না, এটা বাই হবে নাকি উইথ হবে, হ্যাঁ কোনটা হবে, বিষয়টা এরকম না। তো সেই রকমই একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি আমার যে ক্লাসগুলো নিচ্ছি রিটেন ক্লাস, এই রিটেন ক্লাসের মধ্যে অলরেডি প্রায় এটা 16 নাম্বার ক্লাস। রিটেনে আমি তোমাদেরকে 16 নাম্বার ক্লাসে চলে আসছি। এই তোমাদের সাথে পথ চলা আমার 16 নাম্বার ক্লাস। তো প্রশ্ন হতে পারে যে এখানে ক্লাস 4 নাম্বার কেন? 4 নাম্বার কারণ হচ্ছে যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা 4 নাম্বার বলছি, বিকজ আমাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো নিয়ে প্রথম ধাপে আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা টোটালি মাঠে চলে এসেছি। মাঠে চলে এসেছি মানে হচ্ছে কি, মানে আমরা টোটালি এখন কোনো কিছু লিখতে পারি। কোনো কিছু লেখার এতদিন সাহস ছিল না। আমাকে অনেকে মেসেজ দিয়েছে, ইভেন আজকে একজন মেসেজ দিয়েছে যে ভাইয়া এতদিন আমি ভয়ে লিখতেই পারতাম না, এখন আমার জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব সহজ হয়ে গেছে। তো সব কিছুর ভিতরেই একটা আনন্দ কাজ করবে যদি তুমি সেটা গেইন করতে পারো। ঠিক আছে? তো তোমরা যারা আছো, আমি আমার আমার ইয়ে থাকবে, সকলেই সকলেই, আমি আবার বলছি, সকলেই শেয়ার করে ডান লিখে দিবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে। তো গত ক্লাসটা আমি জুমে নেওয়ার কারণে অনেকেই ক্লাস করতে পারে নাই, অনেকে ক্লাস খুঁজে পায় নাই। আজকেও যেন এমনটা না হয়, আজকেও যেন এমনটা না হয়, সেজন্য সকলেরই উচিত, তোমরা যারা আছো সকলেরই উচিত এই জায়গাটা একটু কনফার্ম করার। ঠিক আছে? তো শেয়ার ডান লিখেছো যারা, হ্যাঁ যারা লিখে, একজন লিখেছে একটু পরে বিউপির রেজাল্ট দিবে। এই বিউপির রেজাল্ট দিয়ে তোমার আমার কি? ঠিক আছে, মনে হয় যে তার সব। ওকে, যাক, যাই হোক, আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, অনেকে লিখেছো ডান। রাশেদুজ্জামান রিমন, তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো তোমরা ডান লিখে দিবে। আমি আবার বলছি, তোমরা যারা এই ক্লাসটি করবে তোমাদের অনেকেরই এই জায়গাটায় প্রবলেম আছে। মানে আজকে যেই পোর্শনটা নিয়ে আমি আলোচনা করব, সেই পোর্শনটার নাম হচ্ছে, আজকে আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এবং প্রেপোজিশন। হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজ এবং কি প্রেপোজিশনাল প্রেপোজিশন। তো এই জায়গাটায় আমরা আজকে পড়ব। তো আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস, তোমরা এখানে যারা আছো সবাই কি আমাদের আগের ক্লাসগুলো করেছো কিনা? যারা অনেকে হয়তোবা নতুন জয়েন করেছো আজকের ক্লাসে, আমি সকলের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আমি সকলের উদ্দেশ্যে বলবো তোমরা যারা একেবারে আজকে প্রথম ক্লাসে আসছো, তোমরা একটু হয়তো মানে মনোযোগ দিলে বুঝতে পারবা, বাট তোমাদের যে কনসিস্টেন্সিটা এটা হয়তো নাও থাকতে পারে। তো সেই জন্য আমি বলবো যে আমরা প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত যেই জিনিসগুলো বলছিলাম, যে আমরা যখন কোনো কিছু লিখতে যাব, আমরা যদি কোনো একটা বড় সেন্টেন্স লিখতে যাই, আমরা যদি কোনো কিছু প্রকাশ করতে চাই, সেটি আমরা সেন্টেন্স আকারে প্রকাশ করি। আমাদের মনের ভাবটা আমরা কি করি? সেন্টেন্স আকারে প্রকাশ করি। সেন্টেন্স আকারে প্রকাশ করতে গিয়ে আমি কি বাংলায় লিখি? না, আমি বাংলায় লিখি না। আমার বাংলা কথাটাকে ট্রান্সলেট করে, আমার বাংলা কথাটাকে কি করে ট্রান্সলেট, মানে হচ্ছে যে এটাকে আমি অনুবাদ করে তারপর হচ্ছে ইংরেজিতে লিখি। তার মানে মনের কথাটা আমি ইংরেজিতে লিখে সেটা প্রকাশ করি, তাই না বিষয়? তো এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো, যারা এখানে রয়েছো, আজকের ক্লাসে রয়েছো, তোমরা অবশ্যই যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবে। তো আমি বলছিলাম যে আমাদের স্ট্রাকচারটা, সেন্টেন্সটা যখন আমরা শিখবো বা আমরা যখন লিখবো, সেই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্ট অথবা কি আমরা কমপ্লিমেন্ট পাই। এরপরে বলেছিলাম ম্যানার, প্লেস, টাইম, এরপর হচ্ছে কি রিজন। এগুলো দিয়ে আমরা একটা সুন্দর, আমরা এগুলো দিয়ে একটা কি আমরা সুন্দর কি করতে পারি? সেন্টেন্স লিখতে পারি, বড় করে সেন্টেন্স লিখতে পারি, আমাদের মনের কথাগুলো সব কি করতে পারি? জানাতে পারি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবজেক্ট কিভাবে অনুবাদ করব, বা সাবজেক্টটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা কিভাবে আমরা লিখব, এই জায়গাটা বলার ক্ষেত্রে তোমাদেরকে আমি একবার বিস্তারিত পড়িয়ে দিয়েছি যে সাবজেক্টটাকে কিভাবে অনুবাদ করা যায়,
এরপর হচ্ছে যে আমি তোমাদেরকে 6টা নিয়ম দেখিয়েছি, তারপরে রিলেটিভ প্রোনাউন নিয়েছি। গতকাল তোমাদের হচ্ছে ইট এবং দেয়ারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করেছি। মনে আছে না ভাইয়া? যারা ক্লিয়ার হয়েছিলা সবাই ইএস লিখবা যে ভাইয়া আমাদের সাবজেক্টের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার আমরা। ওকে, যারা এই ক্লাসগুলো সব করেছো তারা একটু আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবে যে ভাইয়া আমরা এই সেকশন সব শেষ করেছি। ওকে, আচ্ছা সবাই একটু বলে দিবে। হ্যাঁ, এই সেকশনটা অনেকেই ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসো, আমরা যে জিনিসটা পড়েছিলাম ভার্বের ভিতরে, প্রথমে আমি তোমাদেরকে টেন্স টেন্স আমরা পড়েছিলাম। টেন্স কালো দিয়ে লিখলে বেটার, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে টেন্স পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম মডাল ভার্ব। আমরা কি পড়েছিলাম? মডাল ভার্ব। তারপরে আমরা পড়ছিলাম পজিটিভ ভার্ব। আমরা কি পড়ছি? পজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে টেন্সের ভিতরে আমরা জানি যে ভার্বটা বিভিন্ন রূপ নেয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টেন্সটা ভালোভাবে পড়েছি, মডাল ভার্বটা পড়েছি, পজিটিভ ভার্বটা পড়েছি, এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা জয়েনিং সেন্টেন্সও পড়েছি। কি পড়েছি? জয়েনিং সেন্টেন্সও পড়েছি। যারা আমার সাথে একবারে শুরু থেকে ছিলে তারা আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বলেছিলাম ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে অবজেক্ট আছে, আবার সকল অবজেক্ট কিন্তু অবজেক্ট না, সেক্ষেত্রে কমপ্লিমেন্টও হয়। আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম সাবজেক্ট আর ভার্বের পরে যে কি বা কাকে দিয়ে তুমি যেটা পাচ্ছ সেটা যদি কি হয়, সেম হয়, তাহলে হবে কমপ্লিমেন্ট। তাহলে হবে কি? কমপ্লিমেন্ট। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা এইবার আসো, অনেকে লিখেছো। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গাগুলো আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, এই জায়গাটা আমি ক্লিয়ার করব আজকে থেকে। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে তুমি যখন লিখবে, লেখার জন্য, লেখার প্রাণ আনার জন্য, কি আনার জন্য? প্রাণ আনার জন্য তোমার এই জায়গাটা সাবজেক্ট এবং ভার্বটা ক্লিয়ার হতে হবে। আমি গতকাল উদাহরণ দিয়েছিলাম যে মহসিন ভাইয়া অনেক সুন্দর বা অনেক কিছু, কিন্তু মহসিন ভাইয়ের কোনো প্রাণ নাই। তুমি কি মহসিন ভাইয়ের জিজ্ঞেস করবা ভাইয়া কেমন আছো? জিজ্ঞেস করবা না। সেম জিনিসটাই, তুমি যতই সুন্দর করে লিখো বা যাই করো, তোমার সাবজেক্ট এবং ভার্বে ভুল আছে, তাইলে তোমার এই সেন্টেন্সের কি নাই? প্রাণ নাই। তো আমি যে জিনিসটা বলবো, এই দুইটা জিনিস যদি তোমরা আমার এতদিনে ক্লাস করার পরে এখন পর্যন্ত মজবুত একটা বেসমেন্ট তৈরি করতে পারো, এরপরে কাজ হচ্ছে তোমাকে সাজানো গোছানো। তুমি খালি সাজাবা। প্রাণ আছে, তাকে জেন্টস পার্লারে নিয়ে যাও, তাকে বিভিন্ন প্রসাধনী পরাও, ঠিক আছে, এটাকে যা ভাবে তুমি কি করতে পারো, উপস্থাপন করতে পারো সুন্দরভাবে, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। বুঝা গেছে? তা আমরা এখন থেকে যে জিনিসটা করব, সাজানো গোছানোর কাজ করব। আর যারা এই ক্লাসগুলো করো নাই, আমি কিন্তু সবগুলোই ক্লাস প্রায় আমার ইউটিউবে হচ্ছে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে করে অনেকে টেনে টেনে দেখে, ইউটিউবে দেখলে নাকি প্রবলেম হয় না। হ্যাঁ, এই জন্য আমার ওইখানে দেওয়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমরা এইখানে গেলে সবগুলা পেয়ে যাবা। সিদ্দিকী মহসিন পাটোয়ারি, ইনি হচ্ছেন আমার দাদার নাতি, উনার নামে একটা আইডি খোলা ইউটিউবে, সিদ্দিকী মহসিন পাটোয়ারি, আমার দাদার নাতি, ওনারে সার্চ দিলেই পাইয়া যাবেন, সেখানে অনেকগুলো ক্লাস আছে। ওকে ওকে, আর আমি কথা বাড়াচ্ছি না, আমরা এখন যে জিনিসটা করব, যারা শেয়ার করতে পারছেন না, উজ্জ্বল একটু হেল্প করে দাও, কমেন্টে রিপ্লাই দিয়ে দাও কি করবে। ওকে, আচ্ছা, তো এই বিষয়টা আমি তোমাদেরকে বললাম, প্রাণ পর্যন্ত আমরা দেখলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে সেটা লিখব, সেটা এখন খেয়াল করব। ওকে, আচ্ছা, তো সবার শুরুতেই তোমরা খাতা কলম নাও। তোমরা খাতা কলম নিয়ে আমি কয়েকটা সেন্টেন্স লিখব। আগে আমরা সেন্টেন্সগুলো দেখব, দেখার পরে আমরা বিভিন্ন জিনিস পড়ব। তো আজকে সবাই খাতা কলম নিচে, হয়তো সবাই একটু খাতা কলম নিয়ে নাও। ওকে, লিখো সবাই, বাংলাদেশ থেকে। ঠিক আছে, এগুলা পাইছিস? একটু কমেন্ট করে জানিয়ে দে যে দিছিস। আচ্ছা, ওকে, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য যাবে সরকার
অনেক পদক্ষেপ পদক্ষেপ নিয়েছিল। একটু সবাই লিখো। আচ্ছা, এটা একটা লিখলাম, এটা একটু লিখলাম। ধরো এটা কেন লিখলাম তোমরা একটু আগে বুঝো। ধরো তোমাদের একটা কোয়েশ্চেন আসলো যে তোমরা দুর্নীতি নিয়ে তোমাদের মতো করে কিছু কমেন্টই লিখো। পরীক্ষার হলে ফ্রি হ্যান্ড রাইটিং আসলো, ঠিক আছে, দুর্নীতি নিয়ে। তাহলে দুর্নীতি করার জন্য লিখতে গিয়ে কিন্তু তুমি এই লাইনটা লিখবাই, স্বাভাবিক। এটা কিভাবে লিখবা সেটা হচ্ছে বিষয়। এছাড়া আরো কিছু লাইন আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তোমরা যদি এটা লিখে থাকো তাহলে ডান লিখো। আচ্ছা, সবাই একটু লিখো। লেখা শেষ হয়েছে কিনা একটু বলবা। আচ্ছা, আরেকটা লিখো। দুর্নীতিবাজ মানুষ টাকা পাওয়ার জন্য বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে নিয়োজিত করে। ওকে, ধরো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখলা দুর্নীতিবাজ বা দুর্নীতি নিয়ে, তাই না? তো এই দুটো সেন্টেন্স, এই জায়গাগুলো আমরা কিভাবে হচ্ছে ট্রান্সলেট করব বা নিজেদের মতো করে লিখব সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, আচ্ছা, আমি কিন্তু আজকে এখনো মেইন টপিকে যাই নাই, জাস্ট শুরু করলাম। সবাই একটু মনোযোগ দিবে, সবাই ক্লাসটাতে থাকবে। আশা করি তোমরা অনেক ভালো কিছু পাবে। ওকে, তো তোমরা যারা এখনো শেয়ার করেনি তোমরা একটু শেয়ার করে দিবে ভাইয়া। আচ্ছা, যারা ভিডিও শেয়ার করতে পারো নাই তারা হচ্ছে যে ভিডিও থেকে বের হয়ে এরপর হচ্ছে শেয়ার অপশন পাবা, সেখান থেকে শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা, তো আশা করি এই দুটো সেন্টেন্স লিখেছো তোমরা সবাই। আচ্ছা, আসো। তো এই জিনিসটা আমরা যদি প্রথমটাকে ট্রান্সলেট করতে চাই, ধরো হচ্ছে যে তোমার কোয়েশ্চেন আসলো যে দুর্নীতিবাজ সম্পর্কে বা দুর্নীতি সম্পর্কে তুমি কিছু লিখো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা কি আসলো, টপিক আসলো। তখন তুমি লিখতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে লিখতে পারো, বাট আমার কথা হচ্ছে এই লেখার ক্ষেত্রে তোমার কোন কোন প্রতিবন্ধকতা আসতে পারে সেটা ধরিয়ে দেওয়া এবং সেটা শিখিয়ে দেওয়া। ওকে, তো আসো কিভাবে আমরা শিখাতে পারি। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, এই যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, ভাইয়া এটা কি কোনো ক্লজ হতে পারে নাকি এটা ফ্রেজ? আমাকে একটু বলবা। ইংরেজিতে যদি আমরা ট্রান্সলেট করি, এটা কি কোনো ক্লজ হতে পারে যে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য? একটু তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, এটা কি ক্লজ হচ্ছে নাকি ফ্রেজ হচ্ছে, একটু আমি জানতে চাই। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছো। ওকে, আচ্ছা, তো অনেকেই বলছো ফ্রেজ, থ্যাংক ইউ সো মাচ যারা বলেছো। তাহলে একটু খেয়াল করো, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, তার মানে এখানে যে জিনিসটা বলছে দূর করার জন্য, তার মানে জন্য আছে এই যে প্রিপোজিশন ফর। আজকে আমার টপিকটাই হচ্ছে প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন এবং কি প্রেপোজিশনাল ফ্রেজ। তো এখানে ফর হচ্ছে কি প্রেপোজিশন, এই ফর দিলাম। এবার দূর করার জন্য তার মানে কি হবে, ফর রিমুভিং কি দূর করার জন্য, কারাপশন, ফর রিমুভিং কারাপশন, ঠিক আছে, ফর রিমুভিং কারাপশন, দুর্নীতি দূর করার জন্য। এবার কোথায় থেকে, বাংলাদেশ থেকে, তাইলে হচ্ছে ফ্রম বিডি, আমি বিডি লিখলাম, ফ্রম বিডি। তাহলে দেখো ভাইয়া, অলরেডি এরটুকুর ভিতরে আমরা দুইটা প্রেপোজিশন পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে কি ফ্রম, তাই না ভাইয়া?
তাহলে দেখো এই সেন্টেন্সের প্রাণ দিলাম, সব দিলাম, কিন্তু এটা যে অলংকার, এই অলংকারের ক্ষেত্রে এগুলো হচ্ছে যে ধরো কোনোটা নাকফুল, কোনোটা হচ্ছে কানের দুল, কোনোটা হচ্ছে গলার হার, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লাগে। ওকে, তো এই ক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে ফর রিমুভিং কারাপশন ফ্রম বিডি সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল, সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল। তাহলে তোমাদেরকে আমি প্রথম থেকে প্রাণের যে বিষয়টা, এটা কিন্তু প্রাণ হয় নাই এখনো, ঠিক আছে, কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আসে নাই। তো বলছিলাম আমরা আনবো কি সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। আর বাংলা বাক্যে ভার্ব খোঁজার জন্য বা ফাইনিট ভার্ব খোঁজার জন্য আমরা শেষে যাব, শেষে দেখলেই কি খুঁজে পাবো। তাহলে দেখো আমরা যদি খুঁজে পাই বা খুঁজতে যাই, দেখি যে এখানে নিয়েছিল, এটা হচ্ছে যে কি ভার্ব। তো এই ভার্বটা কি বর্তমানে আছে না অতীতে আছে? এটা কিসে আছে ভাইয়া? অতীতে আছে। তাহলে কি হবে? গভর্নমেন্ট, আমি পুরোটা লিখলাম না, গভট লিখলাম, গভর্নমেন্ট নিয়েছিল, কি নিয়েছিল? নিয়েছিল। ওকে, টুক, গভর্নমেন্ট টুক। এইবার আসো, তারা নিয়েছিল অনেক পদক্ষেপ, তাহলে হচ্ছে যে many steps। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো এই জায়গাটায় যদি একটু হইতো সরকার অনেক পদক্ষেপ নিয়েছিল, ইটস ওকে, এখানে আমরা প্রিপোজিশন ছাড়াই কি করতেছি অ্যান্সার করতে পারছি, গভর্নমেন্ট টুক মেনি স্টেপস, ইটস ওকে। বাট যখনই আমরা দেখব সেন্টেন্সটা বড় করে আসতেছে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, দ্যাট মিনস এখানে আমাদের কি প্রিপোজিশনের ব্যবহার করে, তার মানে হচ্ছে যে এইগুলা ব্যবহার করে সেন্টেন্সটা শেষ করতে হবে। প্রথমটা আমি তোমাদেরকে দেখালাম, আমি কিন্তু এখনো ঢুকি নাই। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে তাদের প্রেপোজিশন, আচ্ছা তোমরা একটু বলো তোমাদের এখানে কার কার প্রেপোজিশনের সমস্যা নাই? বলবা? ও এটা দিলে তো কমেন্টই আসবে না। আচ্ছা বলো কার কার সমস্যা আছে? ঠিক আছে, যে প্রেপোজিশনে ভাই আমার সমস্যা আছে, আমার সমস্যা নাই। শিখা আক্তার লিখেছে প্রেজেন্ট পারফেক্টে করলে হতো না, এটা নিয়েছিল, এটা আমি অতীত দিয়েছি। যদি বলতাম নিয়েছে, এই যে আমার টেন্সের ক্লাস করো নাই, শিখা আমার ক্লাস করো নাই, এই জন্য এই ভুলটা করেছো, করা যাবে না, এই ভুলটা করা যাবে না। ওকে, আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ অনেকেই বলছো যে হ্যাঁ সমস্যা আছে, তাহলে এবার আসো একটু বুঝো, বুঝলে এগুলা ভাই পানিবাদ, গ্রামারও শেষ হয়ে যাবে, তোমাদের রিটেনও সমস্যা যাবে, এক ডিলে দুই পাখি। ওকে, এই পাখিরে ধরে লাইতে হবে না, সাইরা দিতে হবে। আসেন এবার আসি, আমরা দ্বিতীয়টা একটু খেয়াল করি, দ্বিতীয়টা একটু খেয়াল করি, যে দুর্নীতিবাজ মানুষ টাকা পাওয়ার জন্য বিভিন্ন অনৈতিক কাজে নিজেদেরকে নিয়োজিত করে। তো এখানে আমি কমা দিলাম না, আমি পুরাটাই লিখলাম, মানে আলাদা করে দিলাম না, যে এটা যেরকম আলাদা দিলাম, আলাদা দেওয়ার কারণে আমি হচ্ছে যে আগে শুরু করিনি এইভাবে, বাট আমি যে যেহেতু আলাদা দেই নাই, তার মানে আমি হচ্ছে সাবজেক্ট ভার্ব খুঁজে তারপরে করব, তাই না? তো আসো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ অনেকেই যারা নতুন আসছো সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা এবার আসো পরেরটা, দুর্নীতিবাজ মানুষ, তার মানে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি, দুর্নীতিবাজ মানুষ, সাবজেক্ট পেয়ে গেলাম। এবার আসো নিয়োজিত করে, নিয়োজিত করে এটা হচ্ছে কি ভার্ব। আমরা বলছিলাম বাংলা বাক্যে আমরা ভার্বটা খুঁজবো একটু কি পরে, শেষে আসলে খুঁজে পেয়ে পাওয়া যাবে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু দেখো, পার্থক্যটা হচ্ছে এটাকে আমি ফ্রেজটাকে আলাদা করে দিয়েছি, বাট এইখানে ফ্রেজটাকে মাঝখানে দিয়েছি, যেমন এই যে টাকা পাওয়ার জন্য বিভিন্ন অনৈতিক কাজে, এই জায়গাটা আমি কি একসাথে দিয়েছি, এই জন্য হয়তোবা তোমাদের অনেকের হইতে পারে যে ভাই আমরা ওটা শুরু করলাম না কেন, এটা আমি শুরু করতে পারতাম এভাবে, যদি সেন্টেন্সটা এভাবে লিখতাম টাকা পাওয়ার জন্য বিভিন্ন এই যে টাকা পাওয়ার জন্য কমা দিয়ে ইয়ে করলাম, এরপরে দুর্নীতিবাজ মানুষ বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে নিয়োজিত করে, তা হইলে হইতো, বাট আমি দুইটা দুই রকম দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আসো একটু খেয়াল করি, তাহলে দুর্নীতিবাজ মানুষ তাহলে হচ্ছে কারাপ্টেড পিপল, তাই না? কারাপ্টেড পিপল, উজ্জ্বল দেখা যায় রে। ওকে, কারাপ্টেড পিপল দুর্নীতিবাজ মানুষ নিয়োজিত করে, কি করে? নিয়োজিত করে, দ্যাট মিন্স এঙ্গেজ, দ্যাট মিন্স কি হচ্ছে এঙ্গেজ, কাদেরকে? তাদেরকে। তাহলে কারাপ্টেড পিপল এঙ্গেজ, ভাইয়া বলছিলাম তোমরা যারা আমার ক্লাস করেছো, প্রোনাউনের ক্লাস করেছো, তোমাদেরকে আমি পড়াইছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জনকে বোঝায় তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ হবে। কি হবে ভাইয়া? রিফ্লেক্সিভ হবে। তাহলে কারাপ্টেড পিপল এঙ্গেজ দেমসেলভস,
এঙ্গেজ দেমসেলস। দেখো ভাই আমি একটু ভেঙে ভেঙে তোমাদের শেখাচ্ছি, একটু মনোযোগ দাও। আজকের ক্লাসটা তোমরা যদি করো অনেক কিছু তোমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি জুমে ক্লাস নিলে তোমরা অনেকেই মনে কষ্ট পাও, এই চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হয় না যে আহারে কি হইলো, হ্যাঁ ছেলেপেলেরা ক্লাস করতে পারে না, মন খারাপ করছে। তো এত সুন্দরভাবে লাইভে দিছি, তারপর যদি ক্লাস না করতে পারো, আবার যদি একটু শেয়ার না করতে পারো, তাহলে তো আরো দুঃখ লাগবে। আজকে তো আরো বেশি ঘুম হবে না। তাহলে একটু ঘুম যেন আসে, তোমরা কি করতে পারো, শেয়ার করে জানিয়ে দিবা। তাহলে কারাপ্টেড পিপল এঙ্গেজ দেমসেলফ, তাদেরকে নিয়োজিত করে। এইবার আসো বিভিন্ন অনৈতিক কাজে, ঠিক আছে। এবার আসো বিভিন্ন অনৈতিক যে কাজ, দিকে দিকে বিভিন্ন অনৈতিক কাজের দিকে, এই যে একটা প্রিপোজিশন আসবে, তার মানে টু আনইথিক্যাল, আনইথিক্যাল বিভিন্ন অনৈতিক কাজে, তার মানে আনইথিক্যাল ওয়ার্ক, ওকে, অথবা ডুইংস যেটাই দাও, তার মানে হচ্ছে বিভিন্ন আনইথিক্যাল ওয়ার্ক। এইবার আসো, এইবার আসো কেন, টাকা পাওয়ার জন্য, ফর গেটিং মানি। তাহলে একটু দেখো, কারাপ্টেড পিপল এঙ্গেজ দেমসেলভস টু আনইথিক্যাল ওয়ার্ক, ঠিক আছে, টু আনইথিক্যাল ওয়ার্ক। আচ্ছা এখানে যেহেতু আমাদের অনৈতিক কাজে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, কোনো ব্যক্তির কাজ বা ব্যক্তির বর্গের কাজ, সেক্ষেত্রে হচ্ছে অনৈতিক কাজে, দ্যাট মিনস টু আনইথিক্যাল ওয়ার্কস, তার মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, কোনো দিকে বোঝাচ্ছে, অনৈতিক কাজের দিকে বোঝাচ্ছে, এজন্য কি প্রিপোজিশন বসবে টু। তো এই যে জিনিসগুলো আমি বুঝাবো, তাহলে এখানে দেখো প্রিপোজিশন কয়টা পাচ্ছি, এখানে পাচ্ছি টু, এখানে হচ্ছে কি ফর, তার মানে এই যে এগুলো হচ্ছে কি ফ্রেজ হিসেবে কাজ করে, টু আনইথিক্যাল ওয়ার্ক দ্যাট মিনস ফর গেটিং মানি। এই যে এই জায়গাগুলো তোমরা কিভাবে ভালো করবে সেটা নিয়ে আমার আজকের ক্লাস, সেটা নিয়ে আমার কি আজকের ক্লাস। তার মানে তোমাদেরকে আমি দুইটা জিনিস একটু দেখালাম, কয়টা জিনিস দেখালাম, দুইটা জিনিস দেখালাম, ঠিক আছে। তার মানে এখানে আমরা যে জিনিসটা পেলাম যে আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেশন করতে হলে, আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে স্কিলটা আছে সেটা ডেভেলপ করার জন্য এই খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তোমরা যারা, হ্যাঁ অনেকেই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা আচ্ছা, আখি মনি তুহা বলেছে এঙ্গেজ কেন হলো, এঙ্গেজ হলো ভাইয়া এটা পিপল, পিপল হচ্ছে কি প্লুরাল, পিপল যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয় না ভাইয়া, এই জন্য এটা হয় না, এস বাই এস হবে না, ওকে। তাহলে এতক্ষণ পর্যন্ত ইশরাত জাহান লিখেছে ডি ইউনিটে রিটেন নিয়ে কিছু বলবেন প্লিজ। ইশরাত জাহান তুমি মনে হয় আজকে প্রথম ক্লাস করছো, এটা তো আমার সকল ইউনিটের ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশন সকল ইউনিটে মাস্ট মাস্ট মাস্ট। হাই হাই রে, আচ্ছা যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করি প্রশ্ন করার জন্য, বাট যদি পুরান হয়ে মানে প্রশ্নটা করছো শুনি বা জানি, তাহলে কিন্তু গুলি করব, ওকে, পই পই করে হিসাব নিব, ওকে। আসো আমরা তাহলে এতক্ষণ যা বুঝলাম যে আমাদেরকে প্রেপোজিশন পড়তে হবে, আমাদের কি পড়তে হবে, প্রেপোজিশন পড়তে হবে। আচ্ছা আমরা তাহলে প্রেপোজিশনের বিষয়টা আমরা বুঝতে পারছি, আমাদের বুঝতে হবে, পড়তে হবে। আসেন আমরা এখন আসলে এই রিটেনের ক্লাসে আমি তোমাদেরকে গ্রামার বেশি পড়াতে পারবো না, বাট তোমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, যেগুলো দরকার সেগুলো আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, ওকে। তো আসো আমরা একটু এখন প্রেপোজিশনটা পড়বো। আচ্ছা যারা এখনো শেয়ার করোনি একটু শেয়ার করে দাও, আমার ভালো লাগবে তোমরা শেয়ার করলে, ওকে। আচ্ছা হ্যাঁ অনেকেই, হ্যাঁ পই পই করে সবাই ক্লাসে চলে আসো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আসেন তাহলে আমরা তাহলে একটু প্রেপোজিশন শিখবো, ওকে। এটা কি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, আচ্ছা। তো সবাইকে একটু বোঝানোর সুবিধার্থে ধরেন এটা আমি একটা গড় না, ধরেন এটা যে কোনো একটা এটা ঘর, ঘর বলা যায় বা অন্য কিছু যেটা একটু মনে করেন আপাতত, ঠিক আছে। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন, প্রেপোজিশনের বেসিকটা আমি আগে বুঝাচ্ছি, যেহেতু প্রেপোজিশনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের কি বুঝতে হবে, ওকে। দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এই জায়গাটায় ধরেন এটা আছে, আমি একটু দাগ দেই তাহলে সুবিধা হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ভাই এটা আবার কি নিয়ে আসলেন, ওকে।
এই ধরেন আমাদের ঘর, এই ঘরটার উপরে, এই ঘরটার উপরে এইভাবে লাগিয়ে একটা মার্কার রাখা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ। এইভাবে যদি থাকে, এই উপরে যখন লাগালাগি অবস্থানে থাকবে তখন হবে অন। বিষয়টা বুঝছেন? তখন হবে কি? অন। ঠিক আছে, এইবার আসেন, যদি ধরেন কোনো বস্তুর বা যেই কোনো কিছুর নিচে থাকে তখন হবে আন্ডার। আমি লিখছি, তারপরে আপনারা দেখতে পারবেন এটা কি হবে, আন্ডার। তাহলে অন, তারপর হচ্ছে কি আন্ডার। এইবার আসেন, এই ঘরের উপরে না, বা এখানে মানুষ ধরেন, তো এই উপরে ধরেন এটা মানুষ বা ঘর বা ঘরের উপরে দেখলাম, এর উপরে আরেকটু উপরে গেলে কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে এটা অনেক ওজন, আমি ধরে রাখতে পারতাছি না, লিখে তারপর বুঝাবো। হ্যাঁ আচ্ছা, তো একটু খেয়াল করি আমরা। আচ্ছা, তো এইখানে একটা হচ্ছে অ্যাভাব আর একটা হচ্ছে ওভার। একটু খেয়াল করেন, চিত্রের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি আপনাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ। একটু সবাই খেয়াল করবেন, হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসেন, অন গেল মানে এটা লাগালাগি অবস্থায়। এবার আসেন অ্যাভাব আর ওভারটা বুঝবো। এই অ্যাভাব হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড আছে। ধরেন আপনার উপরে বা আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, কি ঘুরতেছে? ফ্যান ঘুরতেছে। তো ফ্যানটা যখন ঘুরবে এটা তো ফিক্সডই আছে, নাকি এটা দৌড়াদৌড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, গতিশীল? না, এটা হচ্ছে যে ঘূর্ণায়মান একটা জায়গায়। তো এই ফ্যানটা যখন আমরা দেখতে পাচ্ছি ফিক্সড আছে, দ্যাট মিন্স আমরা কি দিব? এটা হচ্ছে অ্যাভাব। ঠিক আছে, এইবার আসো, যদি গতিশীল বুঝায়, কি বুঝায়? গতিশীল একবার এদিক যায়, একবার এই ওই পাশে যায়, বা হচ্ছে যে এই পার থেকে দেওয়ালের এই পার থেকে এই পারে যায়, তখন হবে কি? ওভার। তখন হবে কি? ওভার। বিষয়টা ক্লিয়ার কিনা বুঝো? ওকে, বিষয়টা আশা করি ক্লিয়ার হবা। আচ্ছা, তাহলে একটু দেখো, সেটা হচ্ছে আমরা বলছিলাম লাগালাগি অবস্থায় কি হবে? অন হবে। আর সেটা যদি উপরে থেকে ফিক্স থাকে তাহলে হচ্ছে অ্যাভাব হবে। আর যদি এটা কি ঘূর্ণায়মান মানে গতিশীল হয় তখন হবে কি? ওভার। এইবার আসো, এর পাশে যদি আমরা খেয়াল করি, এর পাশে যদি আমরা খেয়াল করি, ধরো এই জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ধরো এই ঘরটার এই পাশে আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে বিসাইড। সেটা হচ্ছে কি? বিসাইড, পাশে। আমার ঘরের পাশে তুমি করিয়াছ ঘর, তাই না? তার মানে এটা হবে কি? বিসাইড। বা আমার পাশে, ওই যে কি জানে, তুমি আমার পাশে বন্ধু হয়ে বসিয়া থাকো, তাহলে তখন হবে কি? বিসাইড। এবার আসেন, একটু এই জায়গার মধ্যে একটু উপরে হলে আপ, আর নিচে হয়ে গেলে কি? ডাউন। নিচে হয়ে গেলে কি? ডাউন। তোমরা কি লিখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানাও। ওকে, নিচে হলে কি? ডাউন। এইবার আসো, এই ঘরের ভিতরে, এই যে ভিতরে, আমি একটু বক্স করে নিচ্ছি, এই যে ভিতরে থাকলে কি হবে, এখন চলে আসবো সেটাতে। তো যদিও বলছিলাম এটা অনেক ওজন, এই জন্য বেশিক্ষণ সময় নিয়ে হাতে রাখতে পারছি না। ঠিক আছে, ওকে, তাহলে আসো, তো এই জায়গাটা, এই যে ভিতরে যখন আমরা খেয়াল করব, এই ভিতরের ক্ষেত্রে একটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে অ্যাট। একটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে কি? অ্যাট। এখন কথা হচ্ছে ভাইয়া কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে? যেহেতু দুইটাই কি আছে? ভিতরে আছে। এই জায়গাটা মনে রাখবা, এ হচ্ছে বড় ভাই, এ হচ্ছে ছোট ভাই। ঠিক আছে, তার মানে এই বড় ভাইয়ের ভিতরে আবার কে আছে? অ্যাট আছে, মানে ভেতরের ভেতরে। ওকে, তার মানে এটা হচ্ছে বড় ভাই মানে হচ্ছে বড়, আর এটা হচ্ছে কি? ছোট। ওকে, এগুলো তোমরা বুঝো, বাট আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যাতে করে তোমাদের আমি যখন পড়াবো, তোমাদের যখন প্র্যাকটিস করাবো, তোমাদের যখন অনুবাদ করাবো, তোমাদের যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে বলবো, তোমরা এগুলো ইয়ে করতে পারবা। ওকে, আচ্ছা, এর বাইরে আসলে আবার হয়ে যাবে আউট। এর বাইরে আসলে আবার কি হয়ে যাবে? আউট। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যেভাবে শিখতেছি, হ্যাঁ সবাই মোটামুটি জুলকিপলি লিখেছে, স্যার কি ইচ্ছা মতো গান বানাচ্ছেন? কিরে, গানটা তো এরকম না যে তুমি আমার পাশে বন্ধু হয়ে, আমি কি ভুল বলছিলাম? যাক, যাই হোক, আসো, তো আমরা দেখতে পাচ্ছি এটা বাইরে হলে কি? আউট। এইবার আসেন, এখন কথা হলো ভাই আমি বাইরে ভিতরে অনেক কিছু দেখলাম, এখন কথা হলো যে আমি বাইরেও থাকবো না ভিতরে থাকবো না, আমি আপনাদের সবকিছু ঘুরে চলে যাব, মানে হচ্ছে আমি এইভাবে যাব। ঠিক আছে, তো আসেন এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এটার ক্ষেত্রে
এই যখন আপনি ধরেন এখানে ঢুকবেন এই ঘরে, এটা তো আমাদের ঘর তাই না, এই ঘরে যখন আপনি ঢুকবেন, আপনি ঘরে ঢুকার সময় এটা হবে ইনটু, এটা হবে কি ইনটু। ওই যে আমরা বলি না, যখনই টিচার ক্লাসরুমে ঢুকতেছে মানে এন্টার্ড ইনটু, তার মানে সে ঢুকতেছে এই যে এই জায়গাটায়, এই জায়গাটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইনটু হবে। ওকে, বোর্ডে ইয়ে পড়ে না তো না, ঠিক আছে ওকে। এইবার আসো, এবার ইনটু দিলাম, এরপর হচ্ছে থ্রো আর হচ্ছে বা থ্রু যেটাই পড়ো, থ্রু আর হচ্ছে যে অ্যাক্রস, এখানে লিখলে কি দেখা যাবে? আচ্ছা, আরো দুইটা হয়, এটা হচ্ছে থ্রু আর এটা হচ্ছে অ্যাক্রস। ওকে, এই দুইটা এভাবে গেলে আমাদের কি হয়। এখন কত হচ্ছে এই দুইটার একটু পার্থক্য, আমি যেহেতু এখানে অনেকে হিবিজিবি হয়ে যাবে, আমি একটু আলাদা করে লিখি, আমি এখানে আলাদা করে লিখি এভাবে, থ্রু আর হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে, থ্রু আর হচ্ছে অ্যাক্রস। আচ্ছা, এই দুইটাই কিন্তু পার হওয়া বা কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, কোনো কিছু পার হওয়া বা ভেতর দিয়ে যাওয়া। এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা মনে রাখবে কিভাবে, আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ধরো এই যে রাস্তা, এটা একটা কি রাস্তা। এখন তুমি চাইলে ওই পারে যাওয়ার জন্য এইভাবে যাইতে পারো বা এইভাবে যাইতে পারো, মন চাইছে তুমি এরকম এরকম ঘুরে ঘুরে যাইতে পারো, কোনো বাধা নাই, কোনো কি নাই, বাধা নাই। যদি বাধা না থাকে বা কোনো বিপত্তি না থাকে, তখন হচ্ছে যে বাধা থাকে না, বাধা নাই লিখি, ঠিক আছে, বাধা নাই, তখন হবে তোমার কি অ্যাক্রস। আর তুমি যখন দেখবা যে পার হইতে গিয়া কত ঝামেলা, এই গাড়ি আসতেছে, এটা আসতেছে, ওইটা আসতেছে, অনেক বাধা পাচ্ছ, তখন হবে থ্রু। যেমন, আচ্ছা যেমন এটা আমি পরে বলতেছি, আমি একটু তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিচ্ছি, এটা বুঝছো কিনা। যদি বাধা না থাকে বা কোনো বিপত্তি বা কোনো কষ্ট না থাকে, তাইলে হবে কি অ্যাক্রস, আর যদি থাকে তাহলে হবে কি থ্রু। তাহলে আমাকে বলো, হি লিডস লাইফ ড্যাশ হার্ডশিপ, আমি লিখলাম ড্যাশ হার্ডশিপ, একটা লিখলাম হার্ডশিপ। তোমরা এটা বলো, এটা কি হবে অ্যান্সার? হি লিডস লাইফ ড্যাশ হার্ডশিপ, ঠিক আছে। এই হার্ডশিপ, এখানে আমরা কি অ্যাক্রস হার্ডশিপ দিব না থ্রু হার্ডশিপ দিব? দেখি কে কি দিচ্ছ। ওকে, হ্যাঁ থ্রু, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসো, এইবার আসো আমরা একটু খেয়াল করি। এই জিনিসগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো, এই জন্য অনেকের কাছে একটু সহজ সহজ মনে হচ্ছে, মনে হয় নাকি? আমার কি বলা উচিত আছে না বলবো না, কোনটা? আসেন এইবার আসেন, কিছু জিনিস আপনাদেরকে অবশ্যই কনফিউশন করে, সেটা হচ্ছে টু ভার্সেস টুয়ার্ডস। ওকে, টু ভার্সেস টুয়ার্ড, এই জিনিসগুলো আপনাদের সকলকে কি করে প্রবলেমে ফেলায়, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ছেলে পেলে কমে গেছে, তার মানে ক্লাস মনে হয় শেষ করে দেওয়া উচিত। এরা এগুলো পারে মনে হয়, এই জন্যই চাচ্ছে না নাকি? আচ্ছা, কমে গেল স্টুডেন্ট হঠাৎ, বলেন কি করব? আচ্ছা আচ্ছা, এই টু টুয়ার্ড এগুলো হচ্ছে দিকে, এগুলো মানে হচ্ছে দিকে বা প্রতি, কাছে বা নিকটে, ঠিক আছে, এগুলা বুঝায়। এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আমরা এখানে কিভাবে কখন টু বসাবো বা কখন টুয়ার্ড বসাবো, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের একটু কি করতে হবে, খেয়াল করতে হবে। তো আমি এক ক্লাসে সবগুলা দেখালে আমাদের রিটেন কিন্তু পড়া হবে না, এগুলো কিন্তু আমি গ্রামার দেখাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যতটুকু পড়িয়েছি সেগুলো আমি আদায় করে ছাড়বো, তোমরা এখানে যারা আছো সকলের আদায় করে ছাড়বো। ওকে, আচ্ছা একটু খেয়াল করব আমরা, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, টু আর হচ্ছে টুয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া, কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া, ঠিক আছে, বা কোনো নির্দিষ্ট জায়গার দিকে যাওয়া। আর এটা হচ্ছে কোনো কিছুর অভিমুখে, কোনো কিছুর অভিমুখে,
কোনো কিছুর অভিমুখে, মানে কোনটায় যাচ্ছে। ধরো আমি তোমাদেরকে দুইটা দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবা। কোনো কিছুর অভিমুখে, ধরো তোমার কোনো বন্ধু, তোমার বন্ধু কাউকে খুঁজতেছ, ধরো উজ্জ্বলকে তুমি খুঁজতেছ। এখন আমি চার দোকানে বসে আড্ডা দিচ্ছি, ওই উজ্জ্বলরে দেখছস? হ্যাঁ, ওই উজ্জ্বলরে দেখছি স্কুলের পাশ দিয়ে, আর স্কুলের রাস্তার দিকে যাচ্ছে। উজ্জ্বল কোথায় যাচ্ছে? স্কুলের রাস্তার দিকে যাচ্ছে। এইবার আসো, আরেকজন বললো না না, উজ্জ্বল কি যাচ্ছে? স্কুলে যাচ্ছে, ক্লাস করতে বা যেটাই করতে স্কুলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট জায়গাটা বলে দিচ্ছে, বাট এখানে নির্দিষ্ট জায়গাটা বলে নাই। তো নির্দিষ্ট জায়গাটা না বুঝালে তখন হবে টু ওয়ার্ড, আর যদি বুঝায় তাহলে হবে টু। বিষয়টা বুঝছো? এইখানে একটু পার্থক্য আছে। তো যারা বুঝেছো দেখি কমেন্টগুলো দেখি। অনেকে বলছো হ্যাঁ স্টুডেন্ট কমে গেছে। আচ্ছা, স্টুডেন্ট কমে গেছে যেহেতু, তাহলে শেয়ার করলে আমরা কি করব? সবাই চলে আসবে, আর যদি সবাই চলে যায় আমিও চলে যাব। 200 নিচে নামছে তো মহসিন ভাইয়া, গো। ঠিক আছে, আসো। তাইলে আমি কি উদাহরণ দিব দুইটা? আচ্ছা, যেমন লিখলাম ওজিল ইজ গোয়িং টু হোম। আরেকটা লিখলাম সাদিও মানে ইজ গোয়িং টুয়ার্ড স্কুল। আচ্ছা, স্কুল না দেই, ফুটবল ক্লাব দেই। তোমরা তো সাদিও মানেকে অনেকে চিনো মনে হয়। আচ্ছা, ওকে। ওজিল ইজ গোয়িং টু হোম, তার মানে সে নির্দিষ্ট কোথায়? বাড়ি যাচ্ছে, এই জন্য কি টু। আর সাদিও মানে ইজ গোয়িং টুয়ার্ড ফুটবল ক্লাব, তখন কি হবে? তাকে দেখেছি ফুটবল ক্লাবের দিকে যাচ্ছে, অভিমুখে। ওকে, নির্দিষ্ট করা না, সে অন্য দিকেও যাইতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। ওকে, বুঝলাম না, একজন লিখেছে গো মিন্স, বুঝলাম না, একজনের কোশ্চেন আমি বুঝতে পারি নাই। ওকে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি? ওকে, তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, ট্রান্সলেশনের ক্ষেত্রে সবচেয়ে আরো কয়েকটা যে প্রিপোজিশনগুলো বেশি লাগে, সেটি হচ্ছে সিন্স। খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও, তোমাদের গ্রামাটিক্যাল ইস্যুগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। সিন্স, তারপর হচ্ছে ফ্রম ডট 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 টু, তারপর হচ্ছে ফর, আর হচ্ছে টিল অথবা আনটিল। এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব তোমাদেরকে ট্রান্সলেশনের জন্য। একটু সবাই খেয়াল করো, আর যারা এখনো আছো একটু শেয়ার করে দাও আবার, তাহলেই হবে। ওকে, একটু খেয়াল করবে, তোমাদের খুবই সহজে যে বিষয়গুলা, খুবই সহজে যাবে। ক্লাস ঠিক মতো বুঝতেছো কিনা সবাই একটু জানাবে। আচ্ছা, একটু আসি, সবাই একটু লিখো। আমি ট্রান্সলেশন এবার আমরা করব, এগুলো আমরা শিখবো, এখনই শিখবো। হ্যাঁ, এটা শেখার জন্য আমাদের কিছু আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি, যে আমি এখানে 2010 সাল থেকে কাজ করছি। ওকে, তাহলে একটু সবাই লিখো, আমি এখানে 2010 সাল থেকে কাজ করছি। এবার আসো, আমি এখানে 2010 যদি হয় তাহলে এখন কত? 21। আমি 11 বছর কাজ করছি। ওকে, সবাই একটু মনোযোগ দিও ভাই, আমরা কিন্তু চলে আসছি খুব ইম্পর্টেন্ট জায়গায়। আচ্ছা, এবার আসো, এরপরে খেয়াল করব অনেকের। আচ্ছা, স্টুডেন্ট যখন কমে যাবে পার্টিসিপেন্ট, তোমরা এটা বাড়াইতে হবে, এটা হচ্ছে বিষয়। আমি আমি আচ্ছা, আমি তো আছে, আমি এখানে লিখা কি বুঝতে পারতেছো? একটু অন্ধকার আসতেছে কেন? আচ্ছা, যে
মোটামুটি বুঝতে পারলে হবে। আমি এখানে 2010 থেকে 2021 পর্যন্ত কাজ করেছিলাম। একটু দেখো, তোমাদেরকে একবার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আছে? আচ্ছা, করেছিলাম। আমি 2025 পর্যন্ত কাজ করব। কাজ করব। একটু খেয়াল করো, এরকম কিছু ট্রিকি প্রশ্ন আসে, অনেকেই ভুল করো। বিশেষ করে গ্রামারে আসলেই তো অনেকে ভুল করে ফেলে। এরপরে অনুবাদ বা হচ্ছে যে রিটেনে আসলে তো ভুল করাটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, অনেকেই আশা করি লিখে ফেলেছো। ওকে, যদি লিখে থাকো একটু ডান লিখবে যে ভাইয়া ডান। ওকে, এবার আসো। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? 2010 সাল থেকে কাজ করছি, নাম্বার 1। এরপরে আসো, 11 বছর কাজ করছি, মানে চলমান। 2010 থেকে এখন কি কাজ করছি। এবার আসো, 2010 থেকে 2021 পর্যন্ত কাজ করছিলাম, আর আরেকটা হচ্ছে 2025 পর্যন্ত কাজ করব। তাহলে বিষয়টা একটু দেখো, একটু খেয়াল করো ভাইয়া, দুইটা জিনিসই তুমি বুঝতে পারবা। তো এখানে যদি আমি এরকম বলি তাহলে কি দাঁড়ালো? এখানে দাঁড়াচ্ছে দেখো, 2010 সাল থেকে আমি কি করেছি? শুরু করেছি। ওকে, আচ্ছা, এইবার আসো, শেষ করেছি কত এ? মানে 2025 পর্যন্ত আমি কি শেষ করব। আর এখন কি 2021, এখন কি 2021। আর এর থেকে 2010 থেকে 21 পর্যন্ত 11 বছর। একটু দেখো, খুব মজার বিষয়, আমি তোমাদেরকে এইটার মাধ্যমে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আমি জানি না তোমরা এর আগে এরকম ক্লাস করেছো কিনা। যদি করে থাকো তাহলে আর করার দরকার নাই, বাট যদি মনে হয় যে ভাইয়া কিছু নতুনত্ব পাচ্ছি তাহলে ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করো। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই নিজেদের মতো করে বন্ধু বান্ধবদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে শেষ দাও। মাঝে মধ্যে করা লাগে, কিন্তু একটু আগে ক্লাসও তো করতে হবে। হ্যাঁ, আচ্ছা আসো তাহলে একটু দেখো। এই প্রথমটা, এই 4টা ট্রান্সলেশন তোমাদের জন্য বাড়ির কাজ, একটু লিখে রাখো। মানে ট্রান্সলেশনটা তোমাদের কাজ, বাড়ির কাজ, জায়গা রাখো খালি। বাট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, 2010 সাল থেকে কাজ করছি। এই যে সিন্সের ব্যবহারটা, কিসের ব্যবহারটা? সিন্সের ব্যবহারটা। এই ব্যবহারটা আমরা মনে রাখবো। এটার পর একটা নির্দিষ্ট সময় থাকবে। কি থাকবে? নির্দিষ্ট সময়। তার মানে এখানে সিন্স 2010, সিন্স 2010 বসাবো আমরা। তাহলে আই হ্যাভ বিন, ও আমি বলে দিলে তো তোমরা কি ট্রান্সলেশন করবা। তারপর বলে দিচ্ছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফ্রম 2010 হবে নাকি সিন্স 2010 হবে? কি হবে? সিন্স 2010। ওকে, এইবার আসো, দ্বিতীয়টা হচ্ছে আমি এখানে 11 বছর কাজ করছি। তাহলে হবে কি? এই 11 বছর কাজ করছি মানে 11 ইয়ার্স। তখন কি আমরা সিন্স ইউজ করব নাকি ফর ইউজ করব? কি ইউজ করব? ফর। দ্যাট মিন্স এখানে হবে ফর। ওকে ভাইয়া, এরপরে আসো। এরপরে বলছে 2010 থেকে 21 পর্যন্ত, তার মানে থেকে মানে কি? ফ্রম। তাহলে এখানে আসবে কি? ফ্রম। এখানে আসবে কি? টু। তার মানে ফ্রম 2010 টু 2021। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে ফ্রম এবং টু শেষ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলো, সবাই বুঝতে পারতেছে কিনা? আচ্ছা, এইবার আসো লাস্ট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, 2025 পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বা পর্যন্ত বুঝালে আমাদের কি হয়? টিল অথবা আনটিল, এই দুইটা প্রেপোজিশন হিসেবে বসে, আবার কনজাংশন হিসেবে বসে। তো সেই ক্ষেত্রে দেখো, যেহেতু 2025 পর্যন্ত কাজ করব, তাহলে আই উইল ওয়ার্ক হিয়ার, ঠিক আছে, কিসের জন্য? টিল অথবা আনটিল 2025। টিল আনটিল লেখার ক্ষেত্রে একটু মনে রাখবা, টিলে কিন্তু দুইটা এল আর আনটিলে একটা এল। ওকে, আচ্ছা, তো আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সবাই। আমার বিশ্বাস তোমরা সবাই ক্লিয়ার হয়েছ। আমাকে বলো যে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। অনেক অনেক কোশ্চেন আসে
বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে। আর এমসিকিউ বা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য তো আর কিছু বলারই নাই, অনেকগুলো আসবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে যাও এখন আমরা একটু চলে যাব আমাদের, হ্যাঁ এখন আমরা চলে যাব যে কিভাবে কোশ্চেনগুলো হয়। ঠিক আছে, আমি কিছু বিগত সালের কোশ্চেন মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এই জিনিসগুলো একটু তোমাদের প্র্যাকটিস করতে দিব এখন। ওকে, আচ্ছা আমি আবার বলছি, তোমরা যারা এখানে আছো যারা এখনো শেয়ার করোনি শেয়ার করে দিবে। আচ্ছা আসো, এইবার তাহলে তোমাদেরকে আমি একটু কঠিনই দিব। হ্যাঁ লিখো নাম্বার 1, এগুলো তোমাদের কাজ, আমি করাই দিব, তোমরা একটু চেষ্টা করবা। ঠিক আছে, স্বাধীনতার স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে 1990 পর্যন্ত আয় বৈষম্য ছিল একটি বড় সমস্যা। ওকে, এত একটু কঠিনই দেওয়া ভাইয়া। তোমরা যারা ক্লাসগুলো আমার রীতিমতো করতেছো, সত্যি কথা বলতে শেষ করি কোর্সটা, মানে আরও দেখাচ্ছে আমি 8টা ক্লাস নেওয়ার কথা, আর আগের প্রায় 10-11টা সহ প্রায় 19টা ক্লাস। যদি এগুলা করতে থাকো, শেষ করো একবার সবগুলো ভিডিও দেখো, দেখবা যে তোমার যে কি ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে তুমি চিন্তাও করতে পারবা না, চিন্তা করতে পারবা না। এখন প্রতিটা ক্লাসই তোমার জন্য কঠিন হতে পারে, বাট যখন ওভারঅল তুমি দেখবা যে তোমার জন্য এগুলো একবার পানিবাদ। ওকে, আচ্ছা তো একটা একটু লিখলাম, তোমরা একটু কমেন্ট মানে একটু জানাও কি হতে পারে এটা। ওকে, আচ্ছা এবার আসো আমি আরেকটা কোশ্চেন দেই, দ্বিতীয়টা কোশ্চেন। এই প্রথম, আচ্ছা একটু লিখলে আবার জায়গা হবে না, আমি একটু স্পেস দিয়ে লিখি। এই প্রথম কুড়িগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার হাট শুরু হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার হাট শুরু হয়েছে। ভাই একটু চেষ্টা করো, ভুল হইলে সমস্যা নাই, বাট আমি তোমাদেরকে যে কনসেপ্ট পড়াচ্ছি সেগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখাতে চাচ্ছি। ওকে, আচ্ছা আমি আবার বলতেছি পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছ, অনেকে আনটিল ব্যবহার করেছ, কিন্তু আনটিল হবে না, আনটিল হবে না। ঠিক আছে, আচ্ছা শাহিকুন লিখেছে ভাইয়া আমার অনুবাদ করতে সময় লাগে। অনুবাদ করতে সময় লাগলে কোনো ব্যাপার না, তুমি চেষ্টা চালিয়ে যাও, প্র্যাকটিস করো, এরপরে দেখবা তোমার জন্য এগুলো পানিবাদ। আর যদি অনুবাদ করতে সময় লাগে, পারি না, কষ্ট লাগে, এই ওয়ার্ডের অর্থ পারি না, তাহলে কিন্তু আর কি হবে না, কাজ হবে না। তো আসো তোমাদেরকে আমি বলেছিলাম, দেখো স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত, একটু খালি খেয়াল করো, স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত তার মানে কি বুঝায়? তার মানে আমরা ফ্রম এবং টু এতক্ষণ পড়লাম না, ফ্রম ডট 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 টু পড়ছি না, ওইটাই তো আসে। তার মানে ফ্রম পোস্ট লিবারেশন, তার মানে হচ্ছে ফ্রম পোস্ট লিবারেশন মানে কি স্বাধীনতার পর থেকে কত পর্যন্ত, টু 1990। দ্যাট মিনস এটুক পর্যন্ত তুমি কি আমি এতক্ষণ যা বুঝালাম সেটা তুমি বুঝে ফেলছো। এখন আমাদের সাবজেক্ট দিতে হবে, তাই না? সাবজেক্ট এখানে কি আছে? আয় বৈষম্য। ধরো এটুক নাই, তাহলে আয় বৈষম্য ছিল একটি বড় সমস্যা। তাহলে আয় বৈষম্য, তাহলে একটু ট্রান্সলেট করো ভাইয়া, তাহলে এটা কি পেলাম? সাবজেক্ট।
এই ছিল যেহেতু আছে, দ্যাট মিন্স আমাদের পাস্ট টেন্স বুঝাচ্ছে, পাস্ট ইনডিফিনিট বুঝাচ্ছে। তাহলে এখানে দেখো আয় বৈষম্য আমরা বসাইলাম যে ইনকাম, আয় মানে কি ইনকাম, বৈষম্য মানে কি ডিসক্রিমিনেশন, নাকি এটাও পারবা না? যদি না পারো ইমপ্রুভ করে নিও। এখানে ইনকাম ডিসক্রিমিনেশন সাবজেক্ট দিলাম। এবার ছিল ওয়াজ, কি ছিল? একটি বড় সমস্যা, একটি বড় সমস্যা। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আনটিল দিয়েছো। কি দিয়েছো? আনটিল দিয়েছো। এখন কথা হচ্ছে যে যারা আনটিল দিয়েছো তাদের কিন্তু এই বিষয়টা আমি এখনই ক্লিয়ার করে দিব, নো টেনশন। তাহলে একটু দেখো, আয় বৈষম্য ছিল একটি বড় সমস্যা, তাহলে এখানে ওয়াজ এ, এখানে যদি একটি, তারপর হচ্ছে গ্রেট প্রবলেম, তাই না? এটুক তো সবাই পারার কথা যে ইনকাম ডিসক্রিমিনেশন ওয়াজ এ গ্রেট প্রবলেম, এটুক তো সবাই বুঝছো নাকি? আচ্ছা, এটুক যদি বুঝে থাকো, এইবার আসো কখন থেকে কখন ছিল? ফ্রম, তাহলে এখন আসবে ফ্রম স্বাধীনতার পর, মানে হচ্ছে যে স্বাধীনতার পরবর্তী সময়, তাহলে পোস্ট লিবারেশন, পোস্ট লিবারেশন। তাহলে স্বাধীনতার পর থেকে কোথায়? টু 1990। তাহলে এখানে দেখো আমরা কিন্তু পেরে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত আয় বৈষম্য ছিল একটি বড় সমস্যা। তাহলে ইনকাম ডিসক্রিমিনেশন ওয়াজ এ গ্রেট প্রবলেম ফ্রম পোস্ট লিবারেশন টু 99। যদি বলতো বাংলাদেশে একটি বড় সমস্যা, তাহলে আমরা বাংলাদেশে দিলে ধরো এখানে লিখতাম যে আয় বৈষম্য ছিল একটি বড় সমস্যা বাংলাদেশে, অথবা আয় বৈষম্য ছিল বাংলাদেশে, ধরো এখানে বাংলাদেশ থাকতো, বিডি, বিডি থাকতো, তাহলে আমরা কি লিখতাম? ইন বিডি। কারণ কি? এখানে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে বড় স্থানের পরে আমাদের কি বসে? ইন বসে। তো এইবার আসো পরেরটায়। আমি যা পড়াচ্ছি এগুলো অ্যাপ্লাই করা শিখাচ্ছি তোমাদেরকে। তোমরা কি বুঝতে পারতেছো? আমি যা পড়াচ্ছি এগুলো অ্যাপ্লাই করতে শিখাচ্ছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট ওইভাবে কমে যাচ্ছে। আমি কিন্তু ক্লাস ডিলিট করে দিব যদি না থাকে, পরে আর পরে আইসাও পাবে না। ওকে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া, দ্বিতীয়টা আমরা দেখব। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার দ্বিতীয়টা খেয়াল করি। এই প্রথম কুড়িগ্রামে বাংলাদেশ ভারত সীমান্ত, এটা কিন্তু সীমান্ত বুঝাচ্ছে, বর্ডার হাট শুরু হয়েছে। তাই এবার একটু আসো, কি শুরু হয়েছে? তার মানে আমরা কি বুঝতেছি? বর্ডার হাট। তার মানে এখানে সাবজেক্ট কে? বর্ডার হাট। তার মানে এখানে কি শুরু হয়েছে? শুরু হয়েছে, হয়েছে, করেছে, এগুলো থাকলে কোন টেন্স আমি পড়াইছিলাম মনে আছে? এই যে এখন যারা পারো নাই তারা আজকেই গিয়ে আমার চ্যানেলে এখানে আমি প্লে লিস্ট করে দিছি, টেন্সের বিষয়টা ক্লিয়ার হবা। টেন্সের বিষয় ক্লিয়ার না হলে তো তুমি সাবজেক্ট এবং ভার্ব ওই সেন্টেন্সটাকে প্রাণ দিতে পারবা না। প্রাণ দেওয়ার পরে না এইসব কিচ্ছা কাহিনী, আগে তো তার ইনজেকশনটা দিয়ে কি করবা? প্রাণ আনাইতে হবে। এখন তুমি যদি প্রাণটা না বুঝো, যদি এই যে টেন্সের বিষয়টা যদি না বুঝো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এখানে আসো, শুরু হয়েছে তার মানে কি হবে? সাবজেক্ট বর্ডার হাট বসালাম, এখানে বসালাম বর্ডার হাট। এইবার শুরু হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বর্ডার হাট হ্যাজ স্টার্টেড। এইবার আসো, বর্ডার হাট হ্যাজ স্টার্টেড কোথায় হয়েছে? কোথায় হয়েছে? তার মানে হচ্ছে যে কুড়িগ্রামে হয়েছে। কুড়িগ্রামের কোথায়? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যে জিনিসটা খেয়াল করলাম বর্ডার হাট হ্যাজ স্টার্টেড, এখন কত হচ্ছে? কোথায় হচ্ছে? কুড়িগ্রামে। তার মানে কুড়িগ্রাম যেহেতু একটা ছোট স্থান, তাহলে কি হবে? অ্যাট। আমি আজকে তোমাদেরকে দেখিয়েছিলাম প্র্যাকটিক্যালি কখন অ্যাট বসাবো, কোথায় কি ইন বসাবো। তাহলে এখানে কি হবে? অ্যাট কুড়িগ্রাম। কুড়িগ্রাম এখন কত হচ্ছে? কুড়িগ্রাম যেটা আসলো এরপরে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া, তার মানে ইন বিডি ইন্ডিয়া। ওকে, যারা এখনো শেয়ার করো নাই, যারা এখনো শেয়ার করে নাই শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ইন বিডি ইন্ডিয়া কি বলছে? বর্ডার, সীমান্ত মানে কি? বর্ডার। প্রথম, এই প্রথম কি আছে? এই প্রথম, তাইলে হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, কে কি কমেন্ট করেছে একটু দেখতে যাই। আচ্ছা ভাইয়া, সালের সামনে ইন বসে কিন্তু এখানে কেমনে? একজন কোশ্চেন করেছে, এর মধ্যে আবার আরেকজন রিপ্লাই দিচ্ছে থ্যাংক ইউ।
শালের সামনে ইন বসে ঠিক আছে, কিন্তু আমাদের তো এই জায়গাটা এতক্ষণ এটাই বুঝালাম যে ভাইয়া খালি শালের সাথে ইন বসে একটু পারলেই কিন্তু হবে না। আপনাদের কোশ্চেন যখন এভাবে ট্রান্সলেট করতে বলবে তখন কিন্তু পারবেন না। ওই যে আপনার কনসেপ্ট কি ইনের মধ্যে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে কোনো একটা যদি প্যাসিভ মুড দিতে যাও সেক্ষেত্রে আমরা খালি কি ইউজ করে দিব, হ্যাজ বিন, একটা বিন ইউজ করে দিব। তার মানে হচ্ছে যে আমরা এখানে কি ইউজ করতে পারি যে হ্যাজ বিন স্টার্টেড, হ্যাজ বিন স্টার্টেড। বাট আমি তোমাদেরকে চাচ্ছি যে এখানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, প্রেপোজিশনের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার কিনা। তাহলে এখানে অ্যাট হচ্ছে কিসের জন্য, ছোট স্থান। ইন হচ্ছে কিসের জন্য, বড়। তারপর হচ্ছে ফর, পর হচ্ছে কি জন্য অর্থে। এই জায়গাটা ক্লিয়ার করছি। যেমন প্রথমটা আমি ক্লিয়ার করছি ফ্রম এবং কি টু, আর এখানে ইনের বিষয়টা ক্লিয়ার করলাম। আর এখানে কি করলাম, অ্যাট, ইন, তারপর হচ্ছে কি ফর। তার মানে কনসেপ্ট কি সবাই ক্লিয়ার ভাইয়া? যারা আছো সবাই ক্লিয়ার কিনা? ওকে, আশা করি বুঝতে পেরেছো। সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করেছে, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো, তাহলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকো তোমাদের জন্য আমি একটা দিচ্ছি যে আসলে এখন দেখি তোমরা পারো কিনা। এটা আমি করিয়ে দিব না, তোমাদের অ্যান্সার দেখবো, খালি তোমাদের অ্যান্সার দেখবো। কারণ আমি যা পড়াচ্ছি যদি সেটাকে আদায় না করতে পারি তাহলে কিন্তু আমারই ব্যর্থতা, তোমাদের ব্যর্থতা না, কারণ এটা আমি আদায় করতে পারি নাই। ওকে, সহজেই দেই। সমাজের উন্নতির, এগুলো তোমাদের কাজ, একটু সবাই কমেন্ট করে জানাবে। সমাজের উন্নতির জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজের উন্নতির জন্য একটু সবাই কমেন্ট করে জানাবে কি হবে অ্যান্সার। সবাই কমেন্ট করে জানাবে। আচ্ছা, আরেকটা দেই, সহজে দিচ্ছি, তোমরা যেন এখন ভুল না করো। আমরা বই পড়ি জ্ঞানার্জনের জন্য। আমি তোমাদেরকে যে কনসেপ্ট আজকে পড়াচ্ছি, প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজ, এটা ক্লিয়ার করার জন্য এগুলো দেওয়া। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমায়, সবাই জানিয়ে দাও দ্রুত দ্রুত। আচ্ছা, আরেকটা দেই, অনেকের অ্যান্সার দেখতে পাচ্ছি। তাকে আমাদের দিকে আসতে দেখা গেল, আসতে দেখা গেল, তাকে আমাদের দিকে আসতে দেখা গেল। এটা একটু যদিও কঠিন, চেষ্টা করলেই পারবা। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ, ফারহানা লামিয়া, তারপর হচ্ছে তৃষা আক্তার, হ্যাঁ তৃষা আক্তার, অনামিকা উর্মি, মেহেদি হাসান আবিদ। ওকে, রাশিদুজ্জামান রিমন, অনেকে দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ গুড। এখন কথা হচ্ছে যে এত কমেন্ট আসতেছে, আমি কোনটা থেকে কোনটা ইয়ে করব। আচ্ছা, এবার আসে, এগুলো কিন্তু আমি লিখতেছি, তোমরা কমেন্ট করতে থাকো। সাকিব 2 দিন ধরে অসুস্থ। ওকে, হ্যাঁ এটাও তোমরা কমেন্ট করতে থাকো। সাকিব 2 দিন ধরে অসুস্থ। দ্রুত, আমি আরেকটা দিব, 5টা দিব তোমাদের টোটাল। আমি দেখতে পাচ্ছি ইশরাত জাহান, রেথিন রয়, কেমনি, হ্যাঁ অনেকেই দিচ্ছ, থ্যাংক ইউ। অনামিকা উর্মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এবার একটু লাস্ট, নিচে তো দেখা যাবে মনে হয়, হ্যাঁ লিখো, বাজারে
পণ্যের দাম বাড়ার কিছু অর্থনৈতিক নিয়ম রয়েছে। ওকে, এই পাঁচটা আশা করি তোমরা সবাই একটি স্ক্রিনশট নিয়ে নাও। অর্থনৈতিক স্ক্রিনশট নিয়ে নাও। এই পাঁচটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ। তো এর মধ্যে কি আমি একটা করে দিব নাকি? তাকে আমাদের দিকে, হ্যাঁ এখানে একটু ইয়ে করে নাও, এখন স্ক্রিনশটটা নাও। তাকে আমাদের দিকে আসতে দেখা গেল। সাকিব 2 দিন ধরে অসুস্থ। বাজারে পণ্যের দাম বাড়ার কিছু অর্থনৈতিক নিয়ম রয়েছে। সমাজের উন্নতির জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা বই পড়ি জ্ঞান অর্জনের জন্য। এই পাঁচটা সবাই নিছো কিনা এখন নাও। এই স্ক্রিনশট নিয়ে সবাই হচ্ছে HW করে আমার গ্রুপে, আমাদের যে গ্রুপে ক্লাসটা হচ্ছে লার্ন উইথ মহসিন, এইটাতে তোমরা সবাই করে ইয়ে করবা, আমাকে সাবমিট করবা, আমি ওইখানে দেখব কার কয়টা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে জায়গাগুলো তোমাদেরকে আজকে যে বিষয়গুলো আমি কনসেপ্টটা দিয়েছি, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, এতে আজকের ক্লাসগুলো করার পরে তোমাদের মোটামুটি একটু কনফিডেন্স লেভেল আসছে কিনা আমি জানি না, বাট 100% যদি তোমরা ক্লাসে মনোযোগ দাও তোমাদের এই জায়গাটা থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। তা আমি কিন্তু ধরে ধরে তোমাদেরকে এই জিনিসগুলো পড়াচ্ছি। আশা করি যারা হচ্ছে যে এটাতে গুরুত্ব দিবে তারা ভালো করতে পারবে, আশা করি ভালো করতে পারবে ইনশাল্লাহ। ওকে, অনেকেই দেখেছে অ্যান্সার দিয়েছো, বাট আমি অনেকগুলো কমেন্ট আসতেছে, এই জন্য আসলে আমি নিজে পড়ে শেষ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যারা আগের রিটেন ক্লাসগুলো প্রায় 10 সবগুলো মিলে অনেকগুলো রিটেন ক্লাস, তোমরা এই রিটেন ক্লাসগুলো সবাই করে নিবা যে কোনো সময়ে। যদি লিঙ্ক না থাকে আমি একটা লিঙ্ক করে দিব, বা তোমাদের মধ্যে কেউ একজন লিঙ্ক করে দিও যে ভাইয়ার এতগুলা ক্লাস হয়েছে। ইউটিউবের লিঙ্ক দিও, তাতে হচ্ছে কি তোমাদের সিরিয়ালটা পাবা, কিন্তু ফেসবুকে খুঁজে পাওয়া যায় না, আবার টানাটানি করতে একটু সমস্যা, এই জন্য আমি ওইটা করেছি। ওকে, আচ্ছা, তো যেমন দেখো এই যে এখানে বাজারে রয়েছে, বাজারে রয়েছে, কোথায় রয়েছে? বাজারে রয়েছে। আমি গতকাল তোমাদের ইট এবং দেয়ারের ব্যবহার কিন্তু পড়িয়েছিলাম। যারা ওই ক্লাসটা করেছো তাদের জন্য এটা পানিবাদ, কারণ এখানে তুমি কষ্ট করে সাবজেক্ট খোঁজা লাগবে না, বাবা সাবজেক্ট খুঁজতে গেলে পাবা না। ঠিক আছে? তাহলে বা এখানে তুমি যেই জিনিসটাই খুঁজবা সেই ক্ষেত্রে হচ্ছে যে আগের ক্লাসগুলো দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসো। আশা করি তোমরা ইয়ে করেছো, যারা ক্লাসগুলো করেছে তোমরা ভালো করতে পারবে। আর আগামীকাল হচ্ছে ম্যাথের ক্লাস আছে, যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা তাদের ম্যাথের ক্লাসও তোমরা অংশগ্রহণ করবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে রিটেন ক্লাসে। আমি গতকালও ক্লাসটা নিয়েছি, আজকেও ক্লাসটা নিয়েছি, আবার কালকে হচ্ছে ম্যাথের ক্লাস আছে। তো রিটেনের আরও 4টা ক্লাস নিব, যদি 4টা পর্যন্ত 4টা ক্লাস শেষ করতে পারো তোমরা অনেক বেশি উপকৃত হবে। নেক্সট ক্লাস পরবর্তী সপ্তাহে আমি টাইম জানিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার প্রতি আবারও ভালোবাসা, আর এই ভালোবাসাগুলো পই পই করে হিসাব নিব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পর। আল্লাহ হাফেজ।